আজকেও রয়েছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কঠোপনিষদ। আমরা ধারাবাহিকভাবে এই উপনিষদটি পাঠ করছি। তো যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন আশা করছি তারা রয়েছেন আমাদের সঙ্গে। কি কোনো অসুবিধা হচ্ছে ফেসবুকে? এইটা বন্ধই হচ্ছে না। তুমি আসুন তো, কোথায় একটা কি করে দিয়ে চলে গেল। এই তো এই জায়গাটা তো অন্য জায়গায় কিছু একটা করে দিয়েছে না। এটা আস্তে করে লাগাতে পারবেন? দেখুন তো। হ্যাঁ, এবার এসছে। না না, ওরকমই তো ছিল সবসময়। আরে ও লাগাতে পারবে না, সর্বনাশ করে দেবে। ওটা লাগাতে গিয়ে এটা ফেলে দেবে। ঠিক আছে, হয়েছে? এটা নষ্ট হয়ে যাবে। এটা তো স্টার্ট করুক, ওটা দাও, ওটা কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ে আসুন আমার কাছে চটপট। বসে লাগাও, এবারে বসে লাগাও। সাবধানে সাবধানে। আর কি উপরের যেটা আছে আমি তো জানছি ওখানে দিই প্রতিদিন ওই একই ব্যাপার। কথা কম, কথা কম। আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন তারা যুক্ত রয়েছেন। সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে এবং আমাদের ইউটিউব থেকে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজ আমরা কঠোপনিষদ নিয়ে আলোচনা করব। ফলে কঠোপনিষদের শুরু করব আগে শান্তি মন্ত্র পাঠ করে। কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয়, ফলে শান্তি মন্ত্র হচ্ছে ওম সহনা ভবতু। আসুন আমরা শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কঠোপনিষদ আমরা বেশ খানিকটাই পড়ে ফেলেছি, অর্থাৎ এর মোট 6টি বল্লী। প্রথম অধ্যায়ের আমরা তৃতীয় বল্লী পড়ছি, তার মানে প্রায় আমরা মাঝামাঝি অবস্থায় এসে গেছি। কঠোপনিষদের শুধু নয়, যে কোনো উপনিষদেরই প্রতিপাদ্য বিষয় হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞান কাকে বলে? আত্ম শব্দের অর্থ হলো নিজে বা সেলফ। এবং এই নিজে সম্পর্কে মনে হতে পারে যে আমরা সকলেই তো জানি, এটা নতুন করে বই লিখে আমাদের জানানোর কি দরকার। আর উপনিষদের ঋষিদেরও বা কি প্রয়োজন ছিল এই আত্মজ্ঞান নিয়ে এত কাণ্ড করবার? কে নিজেকে জানে না? সবাই জানে, আমি অমুক চন্দ্র অমুক, আমি শ্রীমতী অমুক। কে জানে না? সবাই জানে। তাহলে এই আত্মজ্ঞান বলে আর একটি শাখা তৈরি করার কি প্রয়োজন ছিল? এটা একটা প্রশ্ন আমাদের হতেই পারে। তাহলে উপনিষদ আমাদের কোন জ্ঞানের কথা বলে? যে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান এসব বলে না,
সেই ব্যাপারগুলো কি। এই পর্যন্ত আমরা অন্তত দুটো উপনিষদ তো পড়ে ফেলেছি, ঈশোপনিষদটা সম্পূর্ণ পড়ে ফেলেছি এবং কঠোপনিষদ আমরা পড়ছি। ফলে এর থেকে একটা ধারণা আপনাদের নিশ্চয়ই হয়েছে, বা ভগবদ গীতা পাঠ থেকে ধারণা হয়েছে যে উপনিষদ এবং বেদান্ত হলো সমার্থক, একই শব্দ। বেদান্ত কাকে বলে, উপনিষদ কাকে বলে? উপনিষদ ই বেদান্ত, বেদের অন্তিম ভাগ বা সার অংশ বলেই একে বেদান্ত বলা হয়। তাহলে উপনিষদ এবং বেদান্ত একজনকেই বলা হয়, দুজন আলাদা লোক নয়। সেম ম্যান সার্টিফিকেট দেওয়া হয় না, যে ওই লোকটা একই লোক, মানে একজনের নাম অমুক আবার একজনের নাম অমুক। বলছে না না, দুটো অমুক নয়, এটা তার এক সময় এই নামটা ছিল, অন্য সময় এই নামটা। তো তখন দুটো জিনিস এক বলে সার্টিফিকেশন দিতে হয়, সার্টিফাইড করতে হয়। এক্স্যাক্টলি এটা হচ্ছে তাই। উপনিষদ আর বেদান্ত সমার্থক। উপনিষদ শব্দের ডেরিভেশন কি? উপনিষদ শব্দ হচ্ছে উপ নি, তারপরে রয়েছে অস। তো এই যে উপ মানে সন্নিকটে, আসলে এটা ছিল এরকম যে এই জ্ঞান গুরুর কাছে গিয়ে, আচার্যের কাছে গিয়ে তার সন্নিকটে, তার কাছে বসতে হতো এবং তিনি এই জ্ঞান প্রদান করতেন। তো সেই থেকে এটা একটা নামই হয়ে গেছে, এটা উপনিষদ। উপনিষদ মানে এই। কিন্তু বেদের অন্তিম ভাগ হলো সাধারণত এইটাই। অবশ্য কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। তো যেহেতু এই সমগ্র বেদের মধ্যে আমরা বেদকে মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করে ফেলতে পারি, আমরা বহুবার বলেছি। একটা হলো কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে যেখানে কিছু মন্ত্র রিচুয়ালস এর কথা রয়েছে, বিশেষ করে যাগযজ্ঞের কথা রয়েছে। তো সেই যাগযজ্ঞগুলো দ্বারা কি হবে না, কিছু বস্তু লাভ সম্ভব। সেটা স্বর্গ লাভ হতে পারে, সেটা পুত্র লাভ হতে পারে, বৃষ্টির লাভ হতে পারে, শত্রু নিধন হতে পারে, এবং বহু রকম যাগযজ্ঞের কথা রয়েছে। তো সেগুলো একরকম ফলাকাঙ্ক্ষার জন্য মানুষ করে থাকে এবং সেই ফল সে লাভ করে থাকে। বেদের আর একটি মুখ্য অংশ যেটি, সেটি হলো তার জ্ঞান ভাগ। এবং এই জ্ঞান ভাগের মধ্যেও আমরা দেখতে পাবো উপনিষদ হচ্ছে একেবারে নির্যাস। তো সেই উপনিষদকেই বলা হয় বেদান্ত, যেহেতু বেদের অন্তিম অংশ বা বেদের সার অংশ, এই দুটো দিক থেকে তার মানে করা হয়। দিয়ে বেদান্ত এবং বা উপনিষদ একই, সমার্থক। তাহলে বেদান্তগুলোর লক্ষ্য কি? বেদান্ত কি নিয়ে আলোচনা করে? বেদান্ত আলোচনা করে ওই জ্ঞানের কথা, যে জ্ঞান আমরা ইন্দ্রিয়ের ভেতর দিয়ে লাভ করতে পারি না। তাহলে পরিসরটা বুঝবো। দেখুন, যে কোনো সাবজেক্ট যখন পড়ছি, সেই সাবজেক্টের একটা স্কোপ আছে, পরিসর বলা হয় তাকে, যেটা নিয়ে সে আলোচনা করবে। ধরুন আপনি যদি মেডিকেল সায়েন্স পড়েন, তো মেডিকেল সায়েন্সে নিশ্চয়ই আপনি এক্সপেক্ট করবেন না যে এখানে অঙ্কের কোনো গভীরতা থাকবে, থাকবে না। তার মানে যে অঙ্ক জানবে না তা না, দাঁত গুনলে তো 1 2 3 করে করে গুনছে কটা দাঁত, তার মানে এখানে যে কাউন্টিং যাচ্ছে। সো না, আমি মেডিকেল সায়েন্স পড়বো, নো, ইটস অল রাইট। তো তার মানে মূল তার ফোকাসটা হচ্ছে মেডিকেল সায়েন্সে, বায়োলজি, অ্যানাটমি, এইসব নানা রকম জিনিসও থাকবে। ভেরি গুড, এটা বোঝা গেল। ঠিক তার মানে কি আমি বলতে চাইছি, প্রত্যেকটা বিষয়ের একটা পরিসর আছে, তাকে বলা হয় স্কোপ। ওই সাবজেক্টটির হচ্ছে এটা পরিসর। ঠিক এরকম বেদান্তর একটা পরিসর আছে। তাহলে বেদান্ত যখন জ্ঞানের কথা বলে, তাহলে আমি কি বেদান্ত পড়ে এটা জানতে পারবো কি করে কল কারখানা চালাতে হয়? বুঝলেন না, এটা আপনি জানতে পারবেন না। কেন? হ্যাঁ, কি করে কম্পিউটার চালাতে হয়? না, কম্পিউটার জানার জন্য আপনি এই বেদান্ত পড়তে আসবেন না। তাহলে আমি কেন বেদান্ত পড়বো? না, বেদান্ত পড়তে হবে আপনাকে এই জন্য, বা উপনিষদ পড়তে হবে আপনাকে এই জন্য, যে এই বেদান্ত বা উপনিষদ আপনাকে সেই জ্ঞানের কথা বলে, যে জ্ঞান আপনি
ইন্দ্রিয় দ্বারা লাভ করতে পারেন না। তাহলে দেখুন এবারে স্কোপটা বোঝা গেল। তাহলে অন্য যে জ্ঞানগুলো আমরা লাভ করছি সেটা তাহলে ইন্দ্রিয় দিয়ে, মানেটা কি খুব পরিষ্কার, বহুবার শুনে 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 মুখস্থ হয়ে গেছে। ইন্দ্রিয় কতগুলো আমাদের? জ্ঞান ইন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি। এখন আমরা যদি জ্ঞানেন্দ্রিয় ধরি, তাহলে জ্ঞান লাভ করার জন্য, তার মানে এই জগৎটাকে জানার জন্য বা যে কোনো বস্তুকে জানার জন্য আপনি কি করতে পারেন? মাত্র 5 রকমের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, বাচ্চারা কিন্তু কি করে দেখবেন, সব রকম পদ্ধতি অ্যাপ্লাই করে একটা বস্তুর উপরে। হ্যাঁ, যদি আপনি ভালো একটা খেলার জিনিস দিয়ে দেন, ওটাকে জিভ দিয়ে একটু দেখবে, তাই না? ওটাকে একটু নাড়িয়েও দেখবে শব্দ হচ্ছে কিনা। মানে যতগুলো ইন্দ্রিয় হয়েছে সব একটার উপরে টেস্ট করে দেয়। তার মানে তারা জানে না কোনটা দিয়ে কোনটাকে কি করতে হয়, এখন সেই জিনিসটা পরিষ্কার নয়। তাই জন্য দেখলো না, একটু চেখে দেখি, জিভটাকে লাগিয়ে দিল। হয়তো খেলার জিনিস, ওখানে কোনো টেস্টিং কিছু পাওয়াই যাবে না, তবুও সে ওটা করবে, দেখবে একটু শব্দটা নেবে, হ্যাঁ একটু দেখার চেষ্টা করবে, সো মেনি থিংস। পয়েন্টটা তাহলে কি হলো? তাহলে আমরা এই জগৎকে যত রকম ভাবে জানতে বা বুঝতে পারি, তার পদ্ধতি হলো এই 5 প্রকারের, তাই না? 5 প্রকারের পদ্ধতি মানে হয় আপনি সেটাকে টাচ করতে পারবেন, নয় আপনি দেখতে পারবেন, যদি সাউন্ড হয় শুনতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো তাহলে তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা স্মেলিং, হ্যাঁ, নাসিকা, জিহ্বা অ্যান্ড ত্বক হয়ে গেল। জিহ্বা দ্বারা আপনি দুটো কাজ করতে পারেন, আইদার একটা শব্দ ক্ষেপণ, আপনি শব্দ বলতে পারছেন, আর না হলে আপনি স্বাদ নিতে পারেন, তাই না? দুটো কাজ করা হয়। তো এইগুলো করে আপনি এই জগতের যত রকমের নলেজ আপনি নিচ্ছেন, দেখুন এই 5টাই হচ্ছে আপনার কাছে পদ্ধতি, তাই না? যত বড় মানুষ আর যত বড় লোক উল্টো কি হবে? ছোট মানুষ। যাই হোক, যাই বলি, তো যত মানুষ, মানে ধরুন আপনি যত বড় বড় মানুষ আর যত সাধারণ মানুষ, এর মধ্যে দেখুন ওই 5টি, কিন্তু বেশি কিন্তু নেই। হ্যাঁ, যে ওদের অনেক রকম বেশি ইন্দ্রিয় রয়েছে, হ্যাঁ, যারা খুব বড় মানুষ, গ্রেট ম্যান, অনেক ইন্দ্রিয়, না ইন্দ্রিয় বেশি নেই, ওই রকম। তার মানে হয় ওরা কোনো শুনে শিখছে সাউন্ড, নয় দেখছেন। হ্যাঁ, দেখুন তাহলে এইভাবে জ্ঞানের স্কোপগুলো, রাইট। এবারে এইভাবে যে আমরা জ্ঞানগুলোকে অর্জন করি, তাহলে এই জ্ঞানগুলোকে আমরা কেন এখানে আলোচনা করব না, প্রশ্ন আসতে পারে। দেখুন এখন যখন আমরা বইটাকে পড়ছি, তাহলে এটাও তো আমাদের চোখ দিয়ে দেখে পড়ছি, রাইট? এটা ঠিক খুব স্বাভাবিক কথা। এটাকে আমরা যে পড়ছি, এটাকে বলা হবে শব্দ জ্ঞান। এটা তার মানে দেখুন, যে বস্তুটা আমরা পড়ছি এটা তার সরাসরি জ্ঞান নয়, কিন্তু আর তো আপনার কাছে জ্ঞানের মাধ্যম কিছু নেই, তাই এটাকে পরোক্ষভাবে এইভাবে আমরা পড়ছি। বা আমি যে শব্দটা বলছি, আপনি শব্দটা শুনছেন, এটাও সেই একই জিনিস। একটা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করছি সাউন্ড দিয়ে অথবা দৃশ্য বস্তু দিয়ে। আর একটু ডিপে বলি, দেখুন ধরুন আমি এখানে একটা আমের ছবি আঁকলাম, হতে পারে আপনার দেখুন আম, দেখুন আম, বলছে ও আচ্ছা আম দেখছি, পাচ্ছেন, খাচ্ছেন? বলছেন না খাচ্ছি না। কেন? না শুধু দেখছি। তাহলে মানে দেখুন, এটা আম হলেও সম্পূর্ণ আম নয়, আমের একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন, তাই না? ঠিক সেরকম যখন আমি বলছি দেখুন রসগোল্লা, হ্যাঁ কি, আপনি শুধু শব্দ শুনছেন, তার মানে সাউন্ড হয় আপনি শুনছেন, নয় আপনি দেখছেন, এটা হচ্ছে। কিন্তু আসল বস্তুটা কি দেখছেন? আসল বস্তুটা দেখছেন না। তাহলে এটাকেও আমরা কি বলি? শব্দ জ্ঞান হলো, এটা প্রত্যক্ষ নয়, এটাও পরোক্ষ জ্ঞান, এটাও পরোক্ষ জ্ঞান। কিন্তু এই পরোক্ষ জ্ঞানের দ্বারাই সেই প্রত্যক্ষ জ্ঞানের কাছে আমরা পৌঁছবো। এই বিষয়টি হচ্ছে উপনিষদের বিষয়। পরিষ্কার হয়েছে? তাহলে উপনিষদ কি করে? আমাদেরকে নিয়ে যায় সেই জ্ঞানের কাছে, যে জ্ঞান আমরা ইন্দ্রিয় দিয়ে লাভ করতে পারি না। অথচ দেখুন আমাদের তো আর ইন্দ্রিয় ছাড়া আর কি রয়েছে? কিন্তু এই ইন্দ্রিয় দ্বারাই আমরা কি করি, ইন্দ্রিয়ের পারে যেতে পারবো, তার রাস্তাটা এরা বলে দেয়। হয়েছে? তাহলে এবারে পরিষ্কার আমরা বুঝে গেলাম বেদান্ত কোন বিষয় নিয়ে চর্চা করে। পরিষ্কার? এবারে আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা আমরা একটা বস্তুকে যখন দেখছি, সকলেই আমরা একই রকম দেখছি, তাহলে এই বস্তুটা এক, সবাই আমরা একই রকম না। এইটাই বলা হবে
যে সবাই আমরা এই বস্তুটিকে যা দেখছি এর একটি সাধারণ ধর্মটা সবার চোখে ধরা পড়ছে, কিন্তু এই বস্তুটির একটি অসাধারণ ধর্ম আছে, সেটা কিন্তু আমরা যে যার মতো করে দেখছি। বোঝাতে পারছি আমি? তো একটা বস্তুকে ধরুন আপনি লাল একটা ফুল আমি চোখের সামনে রাখলাম, সবাই ওকে গোলাপ ফুলই দেখবে, যার যার গোলাপ ফুল আগে দেখা রয়েছে সে এটাকে চিনতে পারবে এটা গোলাপ ফুল। ঠিক এই যে বস্তুটি সাধারণভাবে সবাই দেখতে পেলাম একই বস্তু, এটা একটা দিক, কিন্তু তার মানে এই নয় যে যা আমরা দেখছি সবাই একই দেখছি, তাও নয়। তার মানে এই বস্তুটার ভেতর দিয়ে আপনি আপনার পাস্ট মেমরি, আপনার অভিজ্ঞতা, সমস্ত কিছুকে কানেক্ট করে তখন একটা বস্তুকে দেখছেন। যদিও একটা গোলাপ ফুল আমি যদি আপনার সামনে রাখি, আপনি গোলাপ ফুল দেখছেন, এমন যে নয় গোলাপ ফুল দেখছেন, কিন্তু এছাড়াও আপনি আরো অনেক কিছু দেখছেন, দেখতে পারেন রাদার। কিরকম? ধরুন আপনাকে কেউ একটা গোলাপ ফুল প্রেজেন্ট করেছিল, কথা বলছি, এটা দেখলে আপনার ওই স্মৃতিটা মনে পড়তে পারে। হ্যাঁ, বাহ, গোলাপ ফুল খুব সুন্দর, ও আচ্ছা ওখানে গিয়ে দেখেছিলাম কি সুন্দর গোলাপ ফুল, আরে ওই যে বাগান নিয়ে গেল আমাকে, হ্যাঁ কি সুন্দর ওখানে বসালো, কত রকম দেখলাম গোলাপ। সমস্ত জিনিস আপনি কানেক্ট করছেন ওই একটা সিম্বলের দিয়ে। তা হয়েছে? তার মানে দেখুন, তাহলে একটা সাধারণ ধর্ম সবাই আমরা দেখছি, অথচ আমরা আবার একটা অন্য জিনিসকেও দেখছি। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে তাহলে আচ্ছা এইটা কেন হচ্ছে ব্যাপারটা, তাই না? একটা বস্তু তো যখন বললাম দেখো এটা এই, সবাই আমরা একই রকম দেখবো, একই রকমও দেখছি আবার অন্য রকমও দেখছি। কি করে এটা হচ্ছে বলুন তো? এটা হচ্ছে আমাদের মনের তফাতের ফলে। তাহলে ইন্দ্রিয়গুলো যে বললাম, সব ইন্দ্রিয়গুলো একই রকম কাজ করে। আপনি চোখ দিয়েই দেখেন, কান দিয়ে দেখেন না, ঠিক, কিন্তু এই যে ইনফরমেশন গুলো গিয়ে যেখানে জড়ো হচ্ছে তাকেই বলা হয় মাইন্ড। তাহলে ইন্দ্রিয়গুলোর সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে মাইন্ডে ফেলছে, এই মাইন্ড আপনার যা যা অবস্থা রয়েছে সেই অনুযায়ী ওগুলোকে সে বেছে বুঝে নিচ্ছে। যে যদি আপনার পাস্ট মেমোরি থাকে তার সঙ্গে সে কানেক্ট করবে, আপনার যা যা অভিজ্ঞতা রয়েছে সমস্ত গুলোকে কানেক্ট করে তারপর এটা বলবে। আচ্ছা, এই পয়েন্টটা বুঝতে কোনো অসুবিধা নেই, খুব সিম্পল, তাই না? রাইট। তাহলে একটা জিনিসকে এই কথার দ্বারা উঠে এলো না, তার মানে যখনই আপনি বাইরের কোনো বস্তুকে দেখছেন, আমি আবার বলি, যখন আপনি বাইরের কোনো বস্তুকে দেখছেন, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, অবস্থা হতে পারে, যা কিছু হতে পারে, আসলে আপনি আপনার মাইন্ডকে দেখছেন। আসলে আপনি আপনার মাইন্ডকে দেখছেন। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। দেখুন, খুব সাটল পয়েন্ট। তার মানে জগতের যা কিছু আপনি দেখছেন, যা কিছু অনুভব করছেন, আসলে আপনার মাইন্ডকে আপনি অনুভব করছেন, তাই না? যখন আপনি ধরুন এই জিনিসটাকে স্পর্শ করছেন, এটা অনুভূতি হচ্ছে, হ্যাঁ এটা এরকম। এই যে অনুভবটা আসলে কার অনুভব? কিভাবে? আপনার মাইন্ডে ধরা যে অনুভব, সেই অনুভবের দ্বারা এটাকে আপনি দেখছেন, তাই না? যদি আপনার চোখটা আমরা বেঁধে দিই, আপনি আর এটাকে ঠিক কথা বলতে পারবেন না, যে না এটা ঠিক কিনা কি জানি তাই হবে, কারণ অনেকগুলো ইন্দ্রিয়ের সঙ্গে ইনভলভ করেছেন, আপনি চোখ লাগিয়ে দিয়েছেন, হ্যাঁ স্পর্শ লাগিয়েছেন, ফলে ওটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে প্রতিটি জিনিস চলেছে এবং তার ফলে এই জিনিসটি অত্যন্ত একটা জটিল আকার ধারণ করেছে। তাহলে এখন যে জিনিসটি বলার, যে উপনিষদ তাহলে আমাদের যে সত্যের কথা বলে, সেই সত্যটি তাহলে আমরা কি করে লাভ করব? এই কথা বলতে গিয়ে উপনিষদ আমাদেরকে, যে নচিকেতা যমরাজের কাছে গিয়ে তো জানতে চেয়েছিলেন, সকলেই জানেন যে তার তৃতীয় বর কি ছিল। বলছেন যে আমি জানতে চাই মৃত্যুর পরে কিছু আছে কি না, তাই না? কেউ কেউ বলে মৃত্যুর পরে কিছুই নেই, আমি এটা শুনেছি। তো আপনি হচ্ছেন সেই মানুষ যে ঠিকঠাক উত্তর দিতে পারে, আপনি এটা বলুন। আমরা এই গল্প জানি এবং তারপরেই দেখুন এই সব গড়াতে চলেছে, তাই না? স্টোরি পোর্শনটা ওখানে থেমে গেছে, এরপরে সব জটিল জিনিস তৈরি হয়েছে। তো এইগুলো তৈরি হয়েছে এই জন্য যে যমরাজ যদি নচিকেতাকে বলে দিতেন যে দেখো এটা এই, আপনি সরাসরি এরকম উত্তর হতে পারতো, তাই না? যে আমি জানতে চাই মৃত্যুর পরে কিছু থাকে কিনা বলুন, আর যদি থাকে কি এটা আমাকে সিম্পল বলে দিন, হয়ে যাবে, ভেরি সিম্পল।
কিন্তু যমরাজ ওই কথার উত্তর ওইভাবে না দিয়ে দেখতে পাচ্ছি যে পর 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 একটার পর বললি মানে চলছে, কেন এটা করছে, তাই না? এটা প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো এই যে যখন এই জিনিসটিকে তিনি আমাদের কাছে উপস্থাপন করবেন, অর্থাৎ যমরাজ যখন নচিকেতার কাছে এগুলো বলবেন, তাহলে এই সমগ্র জিনিসটিকে ধারণা করার জন্যে তাহলে মন বুদ্ধি এই সমস্ত ব্যাপারগুলো জড়িত রয়েছে, তা না হলে আমরা সেই জিনিসটি ধারণা করতে পারবো না। তাই এত কথা এখানে বলা হচ্ছে। তাহলে যে জিনিসটি মনেরও পারে, যে জিনিসটি বুদ্ধিরও পারে, সেই জিনিসের ধারণা দেওয়ার জন্য আমাদের মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রিত করতে হয় এবং তাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থায় নিয়ে যেতে হয়, তবেই সেটি কেবলমাত্র বোঝা সম্ভব। সেই কারণের জন্য এই জিনিসগুলো নচিকেতাকে ধীরে ধীরে বলছেন এবং তিনি আস্তে আস্তে করে এই জিনিসগুলো বুঝে বুঝে, আমরাও ঠিক একই রকম ভাবে একটু একটু করে বুঝে বুঝে পড়ছি এগুলো। আর এগুলোকে এক কথায় উত্তরের মতন একটা কিছু বলে দাও বাস তারপরে হয়ে গেল, না, এটা এরকম হবে না। পরিষ্কার হয়েছে জিনিসগুলো? আচ্ছা, এবারে আমরা একেবারে বিষয়ে চলে আসি। আমরা পড়ছিলাম তৃতীয় বল্লী। তৃতীয় বল্লী নিশ্চয়ই মনে থাকবে। তৃতীয় বল্লীতে কি ছিল? পুজোর ছুটি টুটি গিয়েছে তো ফলে খানিকটা এদিক ওদিক হয়ে যেতেও পারে, ঢাকের বাদ দিতে বুদ্ধি এদিক ওদিক হয়ে যায়। তো সেখানে ছিল কি? সেখানে ছিল একটা রথের ধারণা ছিল, আত্মানাম রথিনাম বৃদ্ধি, এসব ছিল। তো এই যে রথ রথি এইসব ব্যাপারগুলো ছিল এখানে দেখিয়ে বলা হয়েছিল যে এই শরীরটা হচ্ছে একটা রথের মতো। তো রথ মানে কি? ডেফিনেটলি তার একটা কোথাও যাবে, একটা ডেস্টিনেশন থাকবে। এর ডেস্টিনেশন হচ্ছে ওই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। এটাই হচ্ছে জীবের যেখানে পৌঁছতে হবে, সেখানে হচ্ছে এটাই। তাহলে জীব কোথায় পৌঁছবে? আত্মজ্ঞান লাভ করবে বা ব্রহ্মজ্ঞান তাকে লাভ করতে হবে। এইটাই হচ্ছে তার যাত্রা পথ, বা অন্য ভাষায় বা অন্যভাবে বললে জীবত্ব থেকে ব্রহ্মত্ব প্রাপ্তি হচ্ছে আপনার জার্নি। তাহলে একটা কনসেপ্ট পরিষ্কার যে লাইফ মানে একটা জার্নি। বুঝছি? এটা তো আমরা অনেক জায়গায় পড়েছি। পড়েছেন, কিন্তু তার মূলটা এখন পড়ছি। আপনি যে সাহিত্যে এরকম পড়েছেন না, জীবন একটা যাত্রা, হ্যাঁ আমরা সবাই অভিযাত্রী, এসব পড়েছেন কবিতা টবিতা। সেই সমস্ত কবিতার আমরা এখন সোর্স বুকটা পড়ছি। যেখান থেকে উৎস, সেই উৎস মুখটা আমরা পড়ছি। এর ছিটে ফোটা কোথাও দেখবেন কোন একটা গদ্যে, কোন একটা পদ্যে, কোন একটা কবিতায়, উপন্যাসে ছিটে ফোটা রয়েছে। এইগুলোই আসে আসল জিনিস আমরা পড়ছি। একেবারে হাজার হাজার বছর আগে ঋষিরা যেরকম করে ভেবেছেন, তাদের ভাবনায় যা সত্য প্রকাশিত হয়েছে, আমরা সেটাই পড়ছি। ফলে জীবন হচ্ছে একটা জার্নি। আমরা কোথায় চলেছি? আমরা চলেছি সত্যের সন্ধানে। এটাকে অন্য ভাষা দিয়ে বললে এরকম হবে। তো সত্য মানে কি? সত্য মানে যা মিথ্যা নয়। তার মানে ওই যে আপনি নিজেকে যেটা জানেন, এটা মিথ্যা জানেন। আমি মিথ্যা জানি, আমি শ্রীমতী অমুক, আমি মিথ্যা জানতে পারি না, ওটা আপনি জানেন, বাট ওই পরিচয়টা আপনার একটা বাইরের পরিচয়। দেখুন, এবং এই পরিচয়গুলো বাইরে ওইভাবে থাকার ফলে আপনি যা যা ব্যবহার করেন সব কিন্তু ওই পরিচয় নির্ভর। দেখুন, প্রত্যেকটি মানুষের যে বিহেভিয়ার, সেটা নির্ভর করছে পরিচয়ের ওপরে, আইডেন্টিফিকেশনের ওপরে। তার মানে দেখুন, আপনাকে যেই বলে দেওয়া হয়েছে তোমার নাম আজ থেকে অমুক, দেখুন ওটাই আপনি বলতে শুরু করেছেন। যদি আপনাকে বলা হতো না তোমার নাম অমুক নয় অমুক, হতো কিনা? হতো তো। আপনি সব জায়গায় ওটাই বলতেন, না না আমার নাম অমুক নয়, আমার নাম এই, হতো কিনা? তুমি এটা বলবে না, মা বারণ করেছে, এটা বলবে না, তুমি এটা বলবে। আমি দেখুন হয়তো খুব একটু জোকিংলি বলছি, কিন্তু ভালো করে দেখুন, খুব সিরিয়াস ম্যাটার কিন্তু। তার মানে দেখুন, যে জিনিসটি আপনার আইডেন্টিফিকেশন তৈরি হয়েছে, তার উপরই আপনার সমস্ত জিনিসটা তৈরি হয়েছে। সমস্ত জিনিসটা তৈরি হয়েছে।
একটার পর একটা পুরো এই জিনিসটি চলেছে। তাহলে এই যে জিনিসগুলো, এই আইডেন্টিফিকেশনের বাইরেও আপনার একটা সত্তা রয়েছে, এবং সেই সত্তা সমস্ত আইডেন্টিফিকেশনের থেকে আলাদা। এইটাই উপনিষদ বলবেন, এবং সেটাই হচ্ছে তুমি, রিয়েল তুমি। সেই রিয়েল তুমিটাই এখানে মনে করিয়ে দেবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা একটা নাহলে বুঝলাম যে আত্মজ্ঞান ব্যাপারটা কিরকম, কিন্তু আমার এত কষ্ট করে এটা জানবারই বা কি দরকার, তাই না? এটা মনে আসতে পারে। যদি আমি নিজেকে ভুলে জানি কথা কথা, তাহলে আমার ভুল নিয়ে থাকতে ক্ষতিটা কি? আমি আমার সত্যটাকে জানতে হবে বা এইরকম, মানে এর দরকারটাই বা কি, তাই না? আমার আমার ভুলের সংশোধন করবার প্রয়োজনটাই বা কি, রাইট? এটা আমার প্রশ্ন আসতে পারে। যে ভুল জিনিসটি আমরা জানি এবং যেটা মিথ্যা, এটা আর সত্যের মধ্যে তফাৎটা তাহলে কি? দেখুন, আমি জানি নিজেকে কি, আমি অমুক চন্দ্র অমুক, রাইট? তাহলে আমি একটা এমন এন্টিটি যার একটা শরীর, তাহলে আমি একটা শরীর, আমি একটা মন, এই রকম ভাবে আমি নিজেকে জানি। এবং এই যে শরীর মনের সঙ্গে আইডেন্টিফিকেশন হয়ে আমি, এই শরীর হচ্ছে যেরকম যেরকম তার ধর্ম, তাহলে আমার ধর্ম এবং শরীরের ধর্ম এই দুটো যে সম্পূর্ণ আলাদা, এটা যদি আমি না জানি তাহলে কি হবে না, শরীরের ধর্মটাকে আমার ধর্ম বলে বুঝবো। এবং এইটাই হচ্ছে আমাদের যত রং আইডেন্টিফিকেশনের রেজাল্ট। রং আইডেন্টিফিকেশনের রেজাল্ট কি? এটাই। তাহলে বদ্ধ অবস্থা যে তৈরি হয়েছে, যা আমরা মনে করি যে উই আর ইন বন্ডেজ, তো এই বন্ডেজের কারণটা কি? এটাই। সমস্ত বন্ডেজের কারণ হচ্ছে আমি শরীর। দেখুন, শরীরটা আমি, তাহলে শরীরের একটা ধর্ম রয়েছে, ডেফিনেটলি ধর্ম রয়েছে। কারণ শরীরে কি ধর্ম? জায়তে বর্ধতে, এসব বোঝা হয়েছে পরপর, রাইট? তো এই যে শরীরের ধর্মগুলো, এই ধর্মের থেকে যে আমি পৃথক, এটা যত সময় পর্যন্ত আমি না বুঝছি, এটা আমরা জাস্ট মুখে বলছি, এটাকে বুঝতে হবে, রাইট? মানে এটাকে উপলব্ধি করতে হবে। যত সময় পর্যন্ত এই জিনিসটি আমাদের পূর্ণভাবে উপলব্ধি না হচ্ছে, তত সময় কি হবে না, যেটা আমি নয় সেটাকেই আমি বলে ভাবছি, এবং তার ফলে এই যে জগতের যত দুঃখ আমরা অনুভব করছি, কেউ বলবে না না আপনি শুধু দুঃখই দেখছেন, খুব মানে একেবারে পেসিমিস্টিক, না অপটিমিস্টিক। হ্যাঁ, কত সুন্দর, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, আছে না, কবি বলছেন, ভেরি গুড। সো এত সুন্দর আপনার চোখে পড়লো না পৃথিবী কি সুন্দর, রূপ রস গন্ধ, দ্যাটস অল রাইট। কিন্তু এটাও জেনে রাখো, এটাও কিন্তু চিরদিন থাকবে না, পরিবর্তনশীল। তাহলে যতই রমণীয় হবে এই জিনিসটি, এবং যদি ওটা একটা এন্ড থাকে, তাহলে কষ্টটা আরো বেশি হবে, তো তাই না? দেখুন, আনন্দ করছেন, তারপরে কালকে এভরিথিং ইজ ওভার, আরে ইস কি হলো কি হলো, তাহলে কেউ এটা 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 বিচ্ছিন্ন রকমের সমাপতন হলো, তাই না? খারাপ লাগবে। যদি ঠিক আছে এমনি চলছিল, ঠিক আছে, খুব একটা বিরাট আনন্দের উচ্ছ্বাস, তারপর থেকে একদম জিরো, খুব কষ্ট হবে কিনা? এক্স্যাক্ট। তার মানে এটা পয়েন্ট, এটা বলতে চাইছি যে যেটাকে আপাত মধুর বলে মনে হচ্ছে, রমণীয় বলে মনে হচ্ছে, বাস্তবিক তা কিন্তু রমণীয় নয়। যদিও কবি আসলে ওই জায়গাগুলোকে আমাদের সামনে উপন্যাস লিখছেন যখন, তিনি এটাকে এক্সপ্রেস করছেন, বাট বাস্তবিক দেখুন এটা সত্য নয়। আমাদের কাছে ওইভাবে তুলে ধরা হয়েছে। যদি আপনি সত্যকে ঢেকে মানে একটা অসত্যকে খুব ভালো করে প্রচার করেন, সেটাকে কি মনে হবে? লোভনীয়। কারণ কি? আমাদের ভেতরে আসলে ওই বাসনাটা রয়েছে, আমরা চাই এই জগৎটাকে সুন্দর করে ভোগ করবো, সেই বাসনাটা রয়েছে। তাই যখনই কেউ এটাকে একটু স্টিমুলেট করে আমাদের নিয়ে আসে, আমার বাহ বাহ বাহ, আমার মনের কথা তো বলে ফেলেছে, তাই না? তখন আপনি ওই উপন্যাসটাকে সঙ্গে সঙ্গে চয়েস করে ফেলেন, এত ভালো উপন্যাস হয়েছে। মানে কি?
মানে আপনার মনের গভীরের কথাগুলোকে বলে ফেলেছে। আসলে সেটা কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা ভাবার আর কোনো তখন চিন্তা ভাবনা নেই। কিন্তু দর্শন এইরকম কোনো জ্ঞানের কথা বলে না। দর্শন একদম স্পষ্ট জ্ঞানের কথা বলে যে যেটা তোমার সত্য এটা চিরকাল সত্য, যেটা মিথ্যা সেটা চিরকালই মিথ্যা। দেখুন, তাহলে কিছু কালের জন্য আপনি খুব একটা রমণীয় জিনিস নিয়ে ভাবছেন বা 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 না, এই জিনিসগুলোকে নচিকেতা অবলীলাক্রমে ত্যাগ করতে পেরেছেন বলেই নচিকেতা হচ্ছে এই ব্রহ্মজ্ঞানের একজন কোয়ালিফাইড সিকার। দেখুন, তাহলে যখনই আপনি ব্রহ্মজ্ঞান লাভের জন্য হবেন বা এই আত্মজ্ঞান লাভের জন্য অগ্রসর হবেন, মনে রাখতে হবে মনে মনে অন্তত আমাদের খানিকটা হলেও নচিকেতা হয়ে উঠতে হবে, তাই না? দেখুন, তা নাহলে আমরা ঠিক বুঝতে পারবো না। কারণ নচিকেতা এত কিছু প্রলোভনের বস্তু তিনি অবলীলায় বলেছেন, না আমি এগুলো চাই না, এগুলো আমি চাই না। যদি ওগুলোকে চেয়ে ফেলে তাহলে কি হবে? তাহলে দেখুন ওই আবার ওই বস্তুর মধ্যে গিয়ে পড়লো। আর যত সময় ওর মধ্যে থাকবে তাহলে কি আর তার কাছে কোনো অপশন আসবে? দেখুন আসবে না, তাই না? যখন আপনি কোনো একটা আনন্দে খুব মজে আছেন তো তখন কি আপনি অপশন খুঁজছেন? আপনি ধরুন একটা সিরিয়ালটা সবাই বুঝে যাবে, মহারাজ খুব সিরিয়াল নিয়ে কথা বলে, এটা একেবারে উচিত না। এক্সাম্পল এসে গেল, কি জানি আমার মাথায় খুব সিরিয়াল রয়েছে। এনিওয়ে, যখন আপনি কোন একটা সিরিয়াল দেখছেন, ধরুন আপনার যখন খুব ভালো লাগছে, একটা নিশ্চয়ই সাবজেক্ট চলছে, একটা কিছু দেখছেন, আচ্ছা তখন কি আপনি চ্যানেল চেঞ্জ করবেন কি করবেন না? দেখুন করবেন না, আমি এটাই বলছি, পয়েন্টটা শুধু বুঝুন, সিরিয়াল গুলো কিন্তু বিষয় নয়। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যখন আপনি কোনো একটা বিষয়ে খুব বেশি ফোকাসড তো তখন নিশ্চয়ই আপনি অপশনটা খোঁজেন না। তাহলে যখন আপনার সামনে অনেকগুলো ভোগ্য বস্তু সাজিয়ে দেওয়া হয়েছে আপনি ওখানে ব্যস্ত আছেন, তাই না? আপনি আর অপশন খুঁজবেন না। তাহলে অপশন যদি না খোঁজেন আত্মজ্ঞানের চেষ্টা হবে না, আর চেষ্টা যদি না হয় পাবেন না। দেখুন কত সুন্দর না? আর শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে বাচ্চা যখন কোনো একটা খেলা নিয়ে থাকে, মা কি করে, হ্যাঁ আর একটা দিয়ে দাও খেলো, হ্যাঁ বে বাবা ভালো খেলছো খুব সুন্দর, ও তো একটা কিছু নিয়ে ব্যস্ত আছে না, নাহলে মাছ তো কাজ করবে, নাহলে ওকে জ্বালাতন করবে না, আর ঠিক আছে দিয়ে দাও, হ্যাঁ খেলছো একটা খেলো, ও বিজি আছে। এই তারপরে যখন আর ভালো লাগছে না, অনেকগুলো অপশন দেওয়ার পরে আর ভালো লাগছে না, এই রিয়েল শিকার হলো এখানেই। দেখুন তার মানে পয়েন্টটা কি দাঁড়ালো, যদি আপনি ওই বস্তুগুলি নিয়ে বিজি থাকেন তাহলে এগুলো আপনার সামনে বললেও শুনবেন না আপনি, যদিও এগুলো অনেক ভালো। ধরুন মা ওখানে বলছে, আরে বাবা খুব ভালো, মানে তুই যেটা খেতে চাস ওই খাবারটাই এখন করেছি, বলছে না আমি যাব না, আমি এখন ব্যস্ত আছি, ইঞ্জিনিয়ারিং করছি, ওখানে হয়তো একটা কিছু মেকানিক্স চলছে, তাই না, ও খুলছে গুটুর করছে কেন বাচ্চাগুলো দেখুন করে, ও বলছে বা বারবার আরে তোমার সব থেকে প্রিয় খাবারটা করেছি, কানে যাচ্ছে না, এত প্রিয়, কিন্তু আবার যখন এগুলো ভালো লাগবে না তখন। আমি পয়েন্টটা কি বলতে চাইছি, পয়েন্টটা বলতে চাইছি যে এই জিনিসগুলো তখনই আমার কাছে ভ্যালুয়েবল বলে মনে হবে যখন আমি একটু প্রিপেয়ার হয়েছি, আদারওয়াইজ এগুলো মনে হবে না, হচ্ছে পয়েন্ট। এবং সেই কারণের জন্য দেখবেন সবাই এই স্পিরিচুয়াল শিকার হতে পারে না, সবাই ব্রহ্মজ্ঞানের জন্য ভাববেন না, সবাই উপনিষদ নিয়ে ভাববেন না। কেন ভাববেন না? They are busy with other things, no? Lot of things are there. So বাস ঠিক আছে চলো, আচ্ছা যখন সময় হবে। নচিকেতা হচ্ছে এরকম একজন যিনি এগুলোকে না বলতে পেরেছেন, বলছেন তবৈব বাহাস তব নিত্য গীতে, হ্যাঁ ওইসব নাচ টাচ সব আপনার থাকুক, ওগুলো আমি চাই না। হ্যাঁ বলছেন এগুলো কি হবে না, এগুলো জরায়ন্তী তেজা, বলছে এর দ্বারা ইন্দ্রিয়ের শক্তিগুলো আস্তে আস্তে কমে যাবে, হ্যাঁ এবং আমি এগুলো চাই না। তবে যখন আমার পাওয়ার অফ পারসেপশন যদি কমে যায় তাহলে মানুষের থাকে কি, নাথিং। সো আমি এগুলোকে নষ্ট করতে চাই না, দ্যাটস অল। দেখুন এই নচিকেতার মতো মানসিক অবস্থা দরকার এগুলোর জন্য, এবং তখনই সে ধারণা করতে পারবে, আদারওয়াইজ ধারণা করতে পারবে না। আমাদের মনে হতে পারে যে আরে আমরা এত বুদ্ধিমান মানুষ, তো আমরা বিজ্ঞান বুঝি, এত এই সাবজেক্ট বুঝি সেই সাবজেক্ট বুঝি, আর এটা বুঝবো না। নো, আমি বলতে পারছি এখানে ইন্টেলেক্টটা বড় কথা নয়, আপনার বুদ্ধিটা বড় কথা নয়, বাট বুদ্ধি যখন
অন্য বিষয়ের দ্বারা মলিন হয়ে রয়েছে, তখন এই জিনিসগুলোকে আমি আর খুঁজছি না। আর যখন এগুলোকে খুঁজছি না, তখন এগুলো আমার কাছে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পয়েন্ট। আচ্ছা, 14 নম্বর মন্ত্র আমরা বোধহয় পড়েছিলাম, মন্ত্র 14। এই উপনিষদের 13 পড়েছিলাম, 13 তো হয়ে গিয়েছে, তো 14 তারপরেই হবে। আর 14 আমরা শুরু করবো বলেছিলাম। হ্যাঁ, 14 নম্বর মন্ত্রটি বলে দিই, এটা অফকোটেড লাইন, বহু জায়গায় আপনি পাবেন, যে কোনো উপনিষদের বইটাই পড়তে গেলে রেফারেন্স হিসেবে পাবেন। এবং যদি সম্ভব হয় এই মন্ত্রটি মুখস্থ করে রাখুন একদম। অন্তস্থ করলে আরো ভালো, তো অন্তত মুখস্থ করুন। এর কথাগুলো রিয়েলি রিয়েলি সুন্দর। এবং উপনিষদের যত মন্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর মন্ত্র হচ্ছে এটা, আমি এর নিশ্চয়ই বলতে পারি। এবং কঠোপনিষদ সম্পর্কে স্বামীজি খুবই উচ্চ উচ্চ ধারণা পোষণ করতেন, এবং তিনি এটা চাইতেন যে শিষ্যকে বিশেষ করে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি চাই তোরা এটাকে কণ্ঠস্থ করে রাখিস, একেবারে এই কঠোপনিষদের কথা, জানেন তো। এই কঠোপনিষদ স্বামীজি, এবং তার মধ্যে এটা একটা অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র, যে মন্ত্রটি আমরা এখন পড়ব। उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत सुरस्य धारा निशिता दुरत्तया दुर्गं पथस्तात् कवयो वदन्ति। उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत। আগে আমরা এর শব্দার্থগুলো দেখে নিই, তারপরে আমরা এই মন্ত্রটি দেখব। এখানে কি বলা হচ্ছে দেখুন, তাহলে বলা হচ্ছে প্রথমে উত্তিষ্ঠত। উত্তিষ্ঠত কথা সোজা অর্থ হচ্ছে ওঠো। স্বামীজি এইটারই একটা তর্জমা ইংরেজিতে করেছেন, জানেন, খুব সুন্দর করে, একেবারে সব জায়গায় স্বামীজি মানে সিংহের মতন করে বলেছেন, arise, awake, stop not till the goal is reached। স্বামীজি এইটাই কথাটাই বলেছেন, এরই অনুরণন। তো এই হচ্ছে উত্তিষ্ঠত। তাহলে উত্তিষ্ঠত মানে ওঠো। তারপরে বলেছেন জাগ্রত, ওঠো জাগো। তারপরে আবার ঘুমিয়ে পড়ো না কিন্তু, রাইট, ওঠো জাগো। তারপরে কি বলছেন দেখুন, জাগ্রত, জাগো। বরান নিবোধত। বরান মানে শ্রেষ্ঠ আচার্যগণকে, বরান। প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে, অর্থাৎ তার কাছে গিয়ে, সমীপবর্তী হয়ে, মানে আচার্যের কাছে গিয়ে। নিবোধত আত্মতত্ত্ব অবগত হও। নিবোধত, বোধ শব্দ রয়েছে, নিবোধত সেটি অবগত হও, জানো, আত্মজ্ঞান অবগত হও। তাহলে এই পর্যন্ত একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। কি সেন্টেন্স না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। কি প্রাপ্য? বরান প্রাপ্য নিবোধত। বরান শব্দের অর্থ কি? বরান হচ্ছে আচার্য, বরিষ্ঠ শ্রেষ্ঠ যে আচার্য তাদেরকে বলা হয় প্রাপ্য। প্রাপ্য মানে লাভ করে। কি লাভ করে না, আচার্যকে প্রাপ্ত হয়ে নিবোধত, অর্থাৎ নিজেকে উদ্বোধিত করো এবং সেই আত্মজ্ঞান লাভ করো। তাহলে একটা সেন্টেন্সে দেখুন কটা শব্দ রয়েছে, 5টি ওয়ার্ড, তাই না? এবং এই 5টি ওয়ার্ডই খুব একেবারে সলিড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তুমি নিজেকে নিবোধিত করো, নিজেকে উদ্বোধিত করো, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত করো হে জীব। কিভাবে না, উত্তিষ্ঠত। উত্তিষ্ঠত ভারত, সমস্ত হচ্ছে ভারত, তাই না? ভরত বংশীয় ভারত, তো এই তো সেই তাকেই বলা হচ্ছে উত্তিষ্ঠত। তুমি জাগ্রত, তুমি ওঠো এবং তুমি জাগো। কিরকম তুমি জানবে, জাগবে না, আত্মতত্ত্ব লাভ করবে এবং তুমি নিদিধ্যাসন সহকারে জেগে উঠবে, অর্থাৎ তোমার নিদ্রার অবসান হোক, তাই না? তোমার নিদ্রা অবসান হোক, তুমি জেগে ওঠো। দেখুন এই কথাটি তো আমরা শ্রীরামকৃষ্ণ যখন বললেন, কি বললেন
তোমাদের চৈতন্য হোক। সবাই আমরা কথাটা জানি, 1 জানুয়ারি, হ্যাঁ, তোমাদের চৈতন্য হোক। তো প্রশ্ন হতে পারে চৈতন্য কি আমাদের নেই? চৈতন্য তো আমরা সবাই তো সচেতন আছি। ন, আমরা জেগে আছি কোথায়? আমরা জেগে আছি ভোগে, আমরা জেগে আছি বিষয়ে, আমরা জেগে রয়েছি এই জগতে। সেই জন্যে এখানে বলা হচ্ছে যে জাগো কোথায়? আত্মজ্ঞানে। তুমি যে আত্মা, তুমি যে জড় পদার্থ নও, এইটাই জানো। তাহলে উত্তিষ্ঠত হলো এটাই, জেগে ওঠা হলো এটাই, জাগ্রত হও। এই হচ্ছে সেই জাগ্রত হওয়া। এই যে কোজাগরি আমরা কিছুদিন আগে করলাম, কোজাগরি মানে এটাই, এই জেগে থাকা মানে এটাই জেগে থাকা, আত্মজ্ঞানে জেগে থাকা, তাই না? বাকি তো সব ঘুমোচ্ছে। কি গান আছে না, ঘুমায়ও না, আর কি সব আছে, গান আছে এরকম। হ্যাঁ, মানে জেগে ওঠো তুমি, আত্মজ্ঞানে জেগে ওঠো, এই জাগ্রতর কথাটি বলতে হবে। প্রথম লাইনটা পরিষ্কার। প্রথম লাইনে কি বললেন? তাহলে অনেকগুলো ব্যাপার রেখেছে। অর্থাৎ যখনই আপনি আত্মজ্ঞান লাভের জন্য চেষ্টা করবেন, তখন বরান নিবোধ হতে, তার মানে গুরুর কাছে, আচার্যর কাছে যেতে হবে। তিনি আপনাকে কি করবেন? উদ্বোধিত করবেন, এবং তার ফলে প্রাপ্ত হয়ে তার কাছে গেলে তিনি আত্মতত্ত্ব আমাকে জানাবেন। সেই জন্য বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তাহলে এখানে রয়েছে দেখুন, প্রাপ্য বরান নিবোধত। এই আর স্বামীজি ওখানে একটু চেঞ্জ করেছেন আইডিয়াটাকে, দিয়ে বলছেন অ্যারাইজ অ্যাওয়েক। এটা ঠিক আছে, বাট তারপরে কি বলছেন? স্টপ নট টিল দি গোল ইজ রিচড। সো তোমার এন্ডটা হবে ওই গোল পর্যন্ত। গোল না পাওয়া পর্যন্ত তুমি থামবে না। এই প্রাপ্য বরান নিবোধ হতে, তার মানে ওইটিকে ওয়ে তুমি নিবোধিত হওয়া পর্যন্তই অগ্রসর হয়ে চলো। সারদা মঠে নিবোধ হতে, হ্যাঁ, এই শব্দ কিন্তু এখান থেকে, ওখান থেকে এখানে নয়। হ্যাঁ, কেমন ভাবতে পারে যে না সারদা মঠের পত্রিকা, না, এই শব্দটি ওরা এখান থেকেই নিয়েছেন। খুব সুন্দর শব্দ নিয়েছে, নিবোধতা, রাইট। হ্যাঁ হ্যাঁ, পত্রিকা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ, পরিষ্কার হয়েছে শব্দ। এবারে দেখুন পরেরটা, এবারে যাই। এবারে পরে কি বলেছেন? ভয়ঙ্কর কথা বলছেন। বলছেন স্ফুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবयो বদন্তি। কবয়ঃ, কবি, কবয়া, মুনি মুনি মুনয়া, কবি কবি কবয়া। তো কবিগণ কি বলে থাকেন? কবয়ঃ বদন্তি বলে থাকেন, সিম্পল সংস্কৃত। তাহলে কবিরা বলে থাকেন। কবি কাকে বলা হয়? ক্রান্তদর্শী। কবি হচ্ছে যিনি ক্রান্তদর্শী। বাবা, ক্রান্তটা আবার কি? এটা আবার ভাঙুন। ক্রান্তদর্শী মানে যিনি সত্যকে দর্শন করেন, তাকে বলা হয় ক্রান্তদর্শী বা সত্যদর্শী কবি। সেই কবিরা বলে থাকেন, কি বলে থাকেন? বলে থাকেন স্ফুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। এই যে পথ, কোথায় পথের কথা বললেন? না, তুমি ওঠো, জাগো, এবং নিবোধত হওয়ার জন্যে তুমি প্রাপ্য বরান, বরান প্রাপ্য নিবোধত হও। হ্যাঁ, নিজেকে উদ্বোধিত করো এবং এগিয়ে চলো। এই যে কথাটি বললেন তাকেই বলেছেন এটি খুরের মতো তীক্ষ্ণ ধার। সেই জন্য বলেছেন নিশিতা, নিশিথা নয়, শব্দটি হচ্ছে নিশিতা, রাইট? নিশিতা মানে অত্যন্ত তীক্ষ্ণ, রাইট? এবং সেটা কিরকম বলছেন? ধারা, স্ফুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। এবং এটা কিরকম? না, দূরতিক্রমণীয়, সেই জন্য বলেছেন দূরত্বয়া। তাহলে বোঝা যাচ্ছে এই পথটা কিরকম আপনাকে মনে করিয়ে দিচ্ছে। সত্য লাভের পথটি হচ্ছে খুরের মতো তীক্ষ্ণ ধার, তীক্ষ্ণতা। শুনলে ভয় পেয়ে যাবে, তাই না? বলছি উরি বাপ রে বাপ, তীক্ষ্ণ ধার এই পথ। ন, এটা মনে করিয়ে দেবার অর্থ হচ্ছে আপনি যেন
প্রস্তুত থাকেন যে কোনো ধরনের অবস্থার জন্য। এটাই হচ্ছে পয়েন্ট। ধরুন যখন আপনাকে হিমালয়ের কোনো একটা শৃঙ্গে ওঠার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন বা কোথাও একটা যাওয়ার জন্য দুর্গম পথে যখন যাচ্ছেন, দেখো খুব সাবধান, ভীষণ ভয়ের ব্যাপার। তার মানে আপনাকে কি ভয় দেখানোর জন্য করছে তা নয়, মানে আপনাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে করে আপনি প্রস্তুত থাকেন মানসিকভাবে। দেখো যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু হতে পারে, সঙ্গে সঙ্গে অক্সিজেন চলে যেতে পারে, হাই অল্টিটিউড, নানা রকম সমস্যা। মানে তোমার যদি এরকম জীবনের টিকা যা থাকে সব নিয়ে যাবে, নাহলে গড়গড় গড়গড় করে কোথায় চলে যাবে কোনো ঠিক। এই যে সমস্ত দৃশ্যগুলো আপনার সামনে বলা হয় এরকম করে, এটা আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, প্রস্তুত হওয়ার জন্য। এখানেও কিন্তু এটা ভয় পাবেন না। খরস্য ধারা শুনেই বলে বাবারে ভাব, এই ধারায় কেন যাবো বাবা আমার। নীলধারা জানেন কেউ? নীলধারা শব্দটা শুনেছেন? না শোনেননি। যাই হোক, ওই আছে কনখলে হরিদ্বারে নীলধারা বলে একটা আছে। হ্যাঁ, না না, নীলধারার সঙ্গে এই ধারার কোনো যোগ নেই। নীলধারাটা হচ্ছে ওটা নীল বলে তো, নীল মানে ওটা নীলও নয়, ওটা ওই গঙ্গাতে ওখানে দেহ বিসর্জন দেওয়া হয় নীলধারা। ওরে বাবরে বা, কি বলছে! যাই হোক, চলো। খরস্য ধারা নিশিতা দূরত্বয়া। তাহলে এই শব্দগুলো দেখুন, এটা ধার যুক্ত। কিরকম? খরস্য ধারা, হ্যাঁ, ঘুরের মতো, এটা অত্যন্ত তীক্ষ্ণ, শার্প। এবং তারপরে কি বলেছেন? দূরত্বয়া, অর্থাৎ এই পথটি এত সহজ নয়, অত্যন্ত কঠিন। কারণ কি দেখুন, এটা নিশ্চয়ই খুব এক্সপ্লেন করার দরকার নেই যে সত্য অত্যন্ত নিষ্ঠুর, বলা হয় না? এবং সত্যকে লাভ করতে গেলে মূল্য দিতে হয়, তাই না? যত কঠিন সত্য, আপনি মূল্য ছাড়া কোনো সত্যকে লাভ করতে পারবেন না, তাই না? তাই সত্য অত্যন্ত নির্মম বটে। আপনার মায়া মমতা এটা তো দেখবে না। দেখুন কত ঘটনা রয়েছে, পুরাণ কাহিনী আপনারা জানেন। হ্যাঁ, একটা সত্যকে ধরে রাখার জন্য হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র কি হয়ে গেল দেখুন, তার কাহিনী সকলে আমরা জানি। একেবারে সেই সব্যাকে নিয়ে ওই ওখানে শ্মশানে গিয়ে বসেছেন। হ্যাঁ, কি একটা সত্য শুধু, তাই না? সত্য একটা রক্ষা করেছে না, এই সত্যটা, সেটাকে ধরে রেখেছেন, কিন্তু এত মূল্য দিচ্ছেন। এইটাই হচ্ছে এই দূরত্বয়া। সবাই কি এটা পারবে? পারবে না। যদি না পারো তাহলে সত্য তোমার কাছে প্রকাশিত হবে না। জেনে রাখো, তার মানে এটা দুর্বলের কাজ নয়। এটা আর একটা পয়েন্ট, এটা দুর্বলের কাজ নয়। তাহলে এই যে কোনো কিছু হয় না তো স্পিরিচুয়ালিটি হয়, নো 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 নো, স্পিরিচুয়ালিটি ইজ নট দ্যাট ভেরি ইজি ওয়ে টু গো। নো, এটা হবে না। আমরা অনেকে এরকম ভাবি, কোনো কিছু হয় না তো ধর্ম হবে না, হবে না, অত সহজ নয়। বোঝা যাচ্ছে? তার মানে এই অবস্থা প্রাপ্তির জন্য অত্যন্ত একটা স্ট্রং মাইন্ড চাই, একটা শক্তিশালী মন চাই। যে শক্তিশালী মন পথের যে কোনো রকম অবস্থার জন্য প্রস্তুত থাকতে পারে। দেখুন, এটাই হচ্ছে এই কথার ইনার মিনিং। দুর্গম পথস্তৎ কাবয়ো বদন্তি। কাবয়ো মানে যারা এটাকে লাভ করেছেন, যারা সেই পথ পেরিয়ে গিয়েছেন, সত্য লাভ করেছেন, তাদের এক্সপিরিয়েন্স, সেই জন্য বলেছেন দুর্গম পথস্তৎ। এই পথটি হচ্ছে অত্যন্ত দুর্গম। দুর্গম ঠিক, কিন্তু এমন নয় যে এটা অসম্ভব, রাইট? এটা দুর্গম, সেই জন্য বলেছেন। তাহলে আমরা শব্দের অর্থগুলো বুঝে গেলাম। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তাহলে কি বলা হচ্ছে? যে অজ্ঞান নিদ্রাচ্ছন্ন যে জীব, সেই জীবের উদ্দেশ্যে উপনিষদ আমাদেরকে বলছেন। উপনিষদের মানে এত সুন্দর করে আমাদেরকে আহ্বান করছেন যে হে জীবগণ, তোমরা নিজেদেরকে না ভুলে কেবল এই জীবত্বের দ্বারাই নিজেদেরকে সংকুচিত এবং ছোট করে ফেলেছো, অথচ তোমার ভেতরে কি রয়েছে? পূর্ণভাবে জ্ঞান রয়েছে। পূর্ণ জ্ঞানে তারা প্রতিষ্ঠিত হয়ে সেই জ্ঞানের আস্বাদন আমাদের ভেতরে দেওয়ার জন্যই
উপনিষদ আমাদেরকে এইভাবে বলছেন। বেদ ও মাতা বলা হয়, হ্যাঁ, বেদ জননী মাতা। তো সেই বেদ মা আমাদেরকে এইভাবে আহ্বান করছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তোমার জীবনকে উদ্বোধিত করো, সত্যকে জানো এবং জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করো। তুমি একটা কেবলমাত্র ওই ক্ষুদ্র মানুষ নও যা তুমি এখন অনুভব করো, তাই না? প্রত্যেক মানুষই আমরা কি অনুভব করছি? আমরা একটা ছোট্ট, আমি কিছু পারি না, হ্যাঁ আমি ব্যাস ব্যাস, এই তো। সো অল লিমিটেড বিইংস হচ্ছে আমরা এখন এটা হয়ে পড়েছি। এইটাকেই বলা হচ্ছে যে নো, তুমি বিয়ন্ড অল লিমিটেশনস, তোমার ভেতরে সেটা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা এটা কি আমাদেরকে একটা হিপনোটিস করা হচ্ছে, আমাদেরকে এরকম করে বোঝানো হচ্ছে যে ও তুমি সব করতে পারো? নো, এটা হিপনোটিজম নয়, এটা একেবারে সত্য যা আমাদের ভেতরে রয়েছে, যা আমাদের রিয়েল আই। এই রিয়েল আইটাকে আমরা জানি না বলে এটাকে কখনো শরীর মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত করে আমরা কতগুলো রিলেশনস নিয়ে আই হয়ে বসে আছি। এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইড, রংলি আইডেন্টিফাইড আই। এইগুলো বাদ দিয়ে যে আমি, যেই আমিটা হচ্ছে আমার কনসিয়াসনেস, মানে চৈতন্য, চেতন। যখন আপনি মনটাকে স্থির করছেন, এই সমস্ত কিছু বাদ দিয়েও দেখবেন আপনি একটা অনুভব করেন, আমি আছি, আই রিমেইন, আই এক্সিস্ট। এইটি হচ্ছে সমস্ত কিছু বাদ দিয়ে আপনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই হচ্ছে সেই চৈতন্য। সেই চৈতন্যের অস্তিত্বে যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, তখনই আপনি জানবেন যে এইগুলো থেকে আপনি সম্পূর্ণ পৃথক। এটাই হচ্ছে সমস্ত উপনিষদ এইটি আমাদের মানে বলছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তাহলে তাকে প্রাপ্য মানে এখানে লাভ করো। তাহলে লাভ করো মানে কি? দেখুন, প্রাপ্য মানে কথাটা শব্দ নেই বলে এই শব্দ দিয়ে উপনিষদ আমাদের বলছেন। যে কোনো জিনিস যখন আমরা বলি প্রাপ্য, প্রাপ্ত হবে, পেতে হবে, সেটা কিরকম হয়? মানে এই একটা বস্তু, এটা আমি পেলাম, তাই না? এটা আমার কাছে ছিল না, এটা আমি নিলাম, এটা একরকম হয়। তাহলে প্রাপ্ত হওয়া অর্থ হচ্ছে একটা বস্তু যা আমার ছিল না, সেটা আমি নিলাম, আই পজেস ইট, তাই না? যখন আমি একটা জিনিস পজেস করছি, আমি নিচ্ছি, তখন এটা আমার হলো, রাইট? এটা ছাড়া এটা আমার হয় না, রাইট? এটা যেমন একরকম প্রাপ্য হয়। প্রাপ্য শব্দের অর্থ এটা আবার হয় যে যে বস্তুটি আমার থাকা সত্ত্বেও আমি সচেতন ছিলাম না, তাকেও আমরা অপ্রাপ্য বলতে পারি। বহুবার বহু কনটেক্সটে বলা হচ্ছে। আমরা কি বলেছি? আপনি সেই এক কথা বারবার, আমি বলছি না, উপনিষদ বলছে। দেখুন, উপনিষদের বিরক্তি নেই, উপনিষদের কোনো বিরক্তি নেই, বারবার সেই কথাগুলো বলছেন। কেন বলছেন? এইগুলো হচ্ছে হাজার টাকা, লাখ টাকার প্রশ্ন। তাই এত মায়া, এত মমতা দিয়ে উপনিষদ বারবার আমাদের মনে করছেন যে না, ওদিকে যেও না, যেদিকে যাচ্ছ ভুল 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 ভুল। কিন্তু কানে আমাদের ঢোকে না, যতবারই বলছে কানে আমাদের ঢোকে না। আরে এর থেকে ভালো কিছু হতে পারে? জানো না, জানো না, দেখো না কি সুন্দর, তাই না? এই যে আমাদের মনে হচ্ছে, কারণ আমরা কম্পেয়ার করতে পারছি না, আমরা বুঝতেই পারছি না। সেই জন্য উপনিষদ আমাদের বারবার চেষ্টা করছেন একটা ধারণা দেবার। একবার দেখো বুঝি, একবার যদি টেস্ট পেয়ে যাও, আর কিছুতেই এগুলো ভালো লাগবে না। যেগুলোকে এত রমণীয় বলে মনে হচ্ছে, এত উপাদেয় বলে মনে হচ্ছে, দেখবে একবার যদি বুঝে দেখো, আর কিছুতেই তুমি ওদেরকে মন দিতে পারবে না, তাই না? সে রামকৃষ্ণ বারবার সেই উপনিষদে বলছেন না, কত সিম্পল করে বলছে, তোমরা বিষয়ে আনন্দ বলো, এত সব আনন্দ ছড়িয়েছে, একবার যদি সেই ব্রহ্মানন্দের কেউ ছিটে ফোঁটা পায়, হ্যাঁ, রয়েছে না, বলছে এগুলো সব দুধ ছাই হয়ে যায়, হ্যাঁ, রম্ভা তিলোত্তমা এসব, হ্যাঁ, ছাই হয়ে যায়, এসব রয়েছে না কথা। দেখুন, তার মানে যেগুলো এই জগতে আমাদের কাছে রমণীয় বলে মনে হয়, সেগুলো ইজ নাথিং কম্পেয়ার টু দ্যাট। তার মানেটা কি? তার মানে তারা বলতে চাইছেন যে এইগুলোকে নিয়ে তুমি ব্যস্ত রয়েছো বলে তুমি একবার ওদিকে তো মনটা দিচ্ছ না। একবার মনটা দিয়ে দেখো,
তাহলে তুমি এটা বুঝে যাবে যে সত্যি সেটা রয়েছে, তাই না? আসলে এই নানা কোলাহলে আমাদের মন যখন ব্যস্ত থাকে তখন আমরা কি করি, অন্য কিছুতে মন দিতেই পারি না। এই দুর্গাপূজার সময় বিশেষ করে আমার এইটা মনে পড়ছিল যে যখন খুব মানে চারিদিকে মাইকের শব্দ টব্দ হচ্ছে, তাই না, বিশাল মাইক পাচ্ছে, অমুক যে কত রকম গান টান হচ্ছে, সব শোনাই যাচ্ছে, ভালো এরকম গান শোনাতে, সব জায়গায় একবারে কি সব গান হচ্ছে, কি পুজো এলো না কি সব একটা কি গান, যাই হোক চিৎকার করে করে গানগুলো খুব জোরে জোরে হচ্ছিল। কিন্তু হতে হতে আমার জাস্ট একটা জিনিস মনে পড়লো, যেই দেখলাম মাইকের শব্দটা থামলো, আমরা সব শুনতে পাচ্ছি, মন্ত্র পড়া হচ্ছে, ওখানে অমুক হচ্ছে, তুমুক সব শোনা যাচ্ছে। পয়েন্টটা কি কি বলতে চাইছি, যখন একটা বিরাট জিনিস আপনার সামনে চলছে তখন ওখানে অন্য জিনিসও চলছে, কিন্তু আপনি ফোকাস করতে পারছেন না, এইটা হচ্ছে পয়েন্ট। দেখুন তাহলে ইন্দ্রিয় যখন ব্যস্ত আছে, ওখানে যখন বিরাট একটা শব্দ কানে এসে ঢুকছে মাইকে, হ্যাঁ পুজো এলো, কি সব পুজো হলো, কি করতে হবে, কেউ গান আছে, কি একটা বেশ সুন্দর রকম আছে, আর সারাদিন মানে সারাক্ষণ আমি সারা পুজোটা শুনলাম ওই গানটাই বাজছে, কি মানে পুজো এলো, কি করতে হবে, কি এইসব কি আছে, তো এই মানে চলছে ওইগুলো। পয়েন্টটা তাহলে কি, তার মানে ইন্দ্রিয়গুলো যখন এই জগতের বস্তু নিয়ে ব্যস্ত রয়েছে তখন অন্য জায়গায় আমরা মন দিতে পারছি না। যে ওগুলো থামলো, দেখুন শ্রীরামকৃষ্ণ এটাকে কিভাবে বুঝিয়েছেন, ওই বাজারে যাওয়ার আগে, হ্যাঁ বলছে হো হো কত রকম শব্দ হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ ওখানে আমি যাব কি করে, এত লোক গিয়ে আমি নিজের পয়সাটা দেবো কি করে, কিনবো কি করে, আছে না, যে আপনি ওখানে গেলেন, আরে বাবা দিব্যি সব শোনা যায়, আমি যা বলছি ও বলতে পারে, আমার কথা শুনতে পারে, পয়সা দেওয়া যায়, গোনা যায়, আছে না, দেখুন কি বলছেন, আরে এগুলো খুব একবার স্পিরিচুয়াল ডিপ থিংস। তার মানে যখনই আপনি বিজি উইথ আদার থিংস তখন মাইন্ডটা কাজই করছে না, দো এভরিথিং ইজ ভেরি ভেরি নিয়ার, তাই না, সব কিছু থাকা সত্ত্বেও তখন হচ্ছে না। এই যে বলে না ভগবানকে দেব, আরে দেখবে কি, আর ইউ রেডি টু সি, তাই না, আপনি যদি দেখার জন্য প্রস্তুত হন দেখতে পাবেন বই কি, আমরা কি সত্যি দেখার জন্য প্রস্তুত আছি, ওটা একটা কথার কথা, মানে কিছু কি সব মশলা দেবো পান টান গুলো আছে, ওইগুলো খাওয়ার খাওয়ার পরে মানুষের একটা ভালো লাগা তৈরি হয়, তখন থেকে নানা রকম কথাবার্তা বেরিয়ে আসে, মানে একটা বলবো এরকম, এটা এরকম নয়, মানে আউট অফ কিউরিওসিটি তোমার অনেক রকম আসতে পারে, বাট আর ইউ রেডি, তাই না, এইগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ এইগুলো না বুঝলে না এগুলো হবে না। দেখুন যখন আপনি ওই জিনিসটি যদি তার প্রতি আপনি ঠিক ঠিক মনোনিবেশ করেন, কেবল তখনই তো ওটা আপনি নিতে পারবেন না, নাহলে এটা হবে না। কত জিনিস এগুলো বোঝানোর কিছু নেই, সবাই আপনারা বুঝছেন যে যখন দেখবেন কোনো একটা জিনিস হয়তো আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো, তখন আপনি আরে এই গাছটার কথা বলছে, এটা তো এখানে রোজই আমার এখানে থাকে, তো একটা কোনো গাছের আপনি একটা ঔষধি গুণ আপনি জানতে পারলেন, হ্যাঁ যখন আপনার ওই একটা দরকার হলো, কেউ বললো ও আরে দেখুন এই গাছের পাতা থেকে না এই রস নিয়ে এটা হয়, জাস্ট এক্সাম্পল, হ্যাঁ আরে বাবা এই গাছ তো এখানে রোজই রয়েছে, আমি তো জানি ওটা রোজ রয়েছে, বলছে না কিন্তু আপনি এর গুণটা জানতেন না, এই যখনই আপনি জানলেন তখনই দেখুন আপনি ওটাকে ফোকাস করলেন, তার মানে এভরিথিং ইজ দেয়ার, সব এখানে রয়েছে। এরকম কত রয়েছে না, ঘাটে একজন মানে পা দিয়ে ওখানে ঘষে দিয়ে চলে যায়, তারপর দেখা গেল ওটা একটা খুব ভ্যালুয়েবল ফ্রেশ স্টোন, আরে বাবা বলছে কি জানি আমি তো রোজই পা মুছে দিয়ে চলে যাই ওখানে, তো আমরাও তো পা ঘষে দিয়ে চলে যাচ্ছি না, ও উপনিষদ কি উপন্যাস, রাখো রাখো, হ্যাঁ তার থেকে উপন্যাসটা ভালো ব্যবহার করবো না, দেখুন হচ্ছে কি না, যখন আমরা ওটাই পড়ছি না, না এটা আমি কেন বলছি, বৃহদারণ্যক উপন্যাস, একজন খুব ভালো নাম করবো না, তো তিনি মানে সাহিত্যটা তো চর্চা করেন আর কি, তো তিনি এরকম মানে যখন বক্তৃতা করছেন সবার সামনে বলছেন বৃহদারণ্যক উপন্যাস একটা আছে না, বৃহদারণ্য উপন্যাস, হ্যাঁ তো বৃহদারণ্যক উপন্যাস মানে উনি উপন্যাসী করছেন, ফলে এটা রয়েছে। আচ্ছা তাহলে শেষ করতে হবে না, সময় হয়ে গেছে। আজকে যেটা পড়লাম মন্ত্র নম্বর 14 নম্বর মন্ত্রে, তাহলে বক্তব্য বিষয় কি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, বলছি বারবার এটাকে পড়ে পড়ে যদি মুখস্থ করতে পারেন খুব সুন্দর হবে, যখনই মানে ইচ্ছে হবে নিজের মধ্যে এটাকে চ্যান্ট করবেন,
হ্যাঁ, খুব ভালো লাগবে। উত্তিষ্ঠত জাগ্রত, কারণ এই শব্দের মধ্যে একটা শক্তি আছে, একটা জাগরণ আছে, একটা আপনার ভেতরে উদ্বোধিত হওয়ার মতো একটা আহ্বান আছে। এই জন্য এই শব্দগুলো বলছি উত্তিষ্ঠত। তার মানে কেউ না কেউ আপনার মনের ভেতরে কানের কাছে গিয়ে শোনাচ্ছে, উত্তিষ্ঠত, ওঠো, আরে ওঠো ওঠো, জাগো জাগো। এটা খুব সুন্দর একটা জিনিস, তাই না? হ্যাঁ, মা ছোটবেলায় ছেলেদের বলে না, ওঠো, আরে ওঠো, সময় হয়ে গেল, ওঠো। তো ওঠো মানে এটাই। তার মানে তুমি আর ঘুমিয়ে থেকো না। এ জীব কতদিন ঘুমিয়ে থাকবে? হ্যাঁ, কত রজনী খেটে যাচ্ছে, ঘুমিয়ে সব শেষ হয়ে গেল, তার তোমার নিদ্রা সাজে না, রয়েছে না, স্বামীজি বলছেন। তো এই হচ্ছে সেই মন্ত্র উত্তিষ্ঠতা। এবং কিভাবে জাগ্রত, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো। যদি একবার উদ্বোধিত হও নিজের ক্ষমতার উপরে, যদি জেগে ওঠো, তাহলে দেখবে তাকে আর থামানো যাবে না। কারণ ভেতরে তোমার সেই সিংহ অপেক্ষা করে আছে। সেই সিংহ নিজেকে মুক্ত করার জন্য অপেক্ষা করে আছে। আপনার ভেতরে যিনি রয়েছেন, যিনি সত্যিকারের আমি, সেই আমি হচ্ছে একটি সিংহ। তাকে কখনো এরকম বন্দি করে রাখা যায় না। সে একদিন না একদিন প্রকাশিত হওয়ার জন্য ছটফট করছে, এবং সে ছটফট করছে বলেই আপনি কি করেন, ভুলভাবে তাকে রাস্তা দেখাচ্ছেন, ভাবছেন এই বিষয়ে নিলেই আমি সুখী হব। আসলে আপনার ভেতরে যিনি আছেন তিনি আনন্দই চান, তার স্বরূপটাই আনন্দ। সেই আনন্দকে আমরা তাকে দিতে পারছি না বলে আমরা কি করছি, কখনো বিষয়, কখনো বস্তু, এগুলোকেই অবলম্বন করছি। এই হচ্ছে সেই আনন্দ। যেদিন নিজেকে না জানতে পারবেন, ততদিন তার যাত্রা শেষ নেই। তার যাত্রা সেদিনই শেষ হবে যেদিন সে নিবোধিত হবে। এই নিবোধত হওয়াই হচ্ছে যাত্রার শেষ। তাই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। তার মানে তুমি এটা জেগে, যখন জেনে উঠলে, জাগলে, তখন তুমি কি করবে না, বরান প্রাপ্য, অর্থাৎ তোমাকে সেই জ্ঞান লাভের জন্য সচেষ্ট হতে হবে। এবং যখন তুমি এটা করে নিজেকে উদ্বোধিত করবে, নিবোধিত করো। তারপরে মনে করিয়ে দিচ্ছে যে এই শপথ যে তুমি গ্রহণ করছো, তুমি সত্য লাভের জন্য যে নিজেকে প্রস্তুত করছো, জেনে রাখো এটা not bed of roses. It is not bed of roses. এরকম একজন মানুষ আপনি দেখান যে একেবারে হাসতে হাসতে ভগবান লাভ করেছে। না না, ভগবান লাভ করে হাসতে হাসতে না, আপনি কোনো কোথাও পাবেন। অফকোর্স লাফিং বুদ্ধের কথা বলছি না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সেই লাফিং বুদ্ধ বলতে জানেন তো সবাই, যে তিনজন এরকম ছিল। হ্যাঁ, তারা তিন বন্ধু, খুবই মানে সব সময় তারা হাসবে, এটাই ছিল তাদের, আর কিছু নেই। ওটাই তাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস। যেখানেই যাবে তিনজনে একসঙ্গে হাসবে টাসবে। তো একজন যখন এরকম মারা গিয়েছে, সবাই ভালো, এইবারে দেখা যাবে ওরা হাসে কিনা। ওর বন্ধুদের মধ্যে মানে একজন মারা গিয়েছে, দেখলো ওরা আরো জোরে জোরে হাসছে। হ্যাঁ, ওর যে দুটো বাকি ছিল তারা মানে প্রবল ভাবে হাসছে। বলছে আরে কি ব্যাপার, তোমার পাগল নাকি হাসছে? বলছে না, ও বলেছিল যে ও মানে আগে চলে যাবে। আমরা দেখছি সত্যি ও আগে চলে গেল। হ্যাঁ, আমাদেরকে পেছনে ফেলে আগে চলে গেছে। হ্যাঁ, ওর কথাটা একদম সত্য হয়ে গেল। আমি তাই জন্য হাসছি। বলছে ওরা মজাই মজাই। আমি কিন্তু ওটা বলছি না, দ্যাট ইজ এক্সেপশনাল। সো এছাড়া আপনি দেখুন, একটা স্পিরিচুয়াল শিকার আপনি বলুন যে খুব আনন্দে করতে করতে যাচ্ছেন, তা নয়, কিন্তু সেই আনন্দে লাভ করবে। আনন্দকে লাভ করার জন্য তাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এটাই আনন্দকে তিনি প্রাপ্ত হবেন। প্রাপ্য মানে এটা নয় যে নতুন করে পাবেন, যা ছিল ওটাই তিনি পাবেন, ওটাকেই তিনি প্রাপ্য বস্তুর পুনঃপ্রাপ্তি, নতুন করে তাকে আবার পাওয়া। কিন্তু সেইটি লাভ করার জন্য যে পথ, সেই পথটি হচ্ছে কুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, নট নিশিতা। হ্যাঁ, নিশিতা শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ। হ্যাঁ, নিশিতা দূরত্বয়া মানে এটা অত্যন্ত দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তাহলে কবিরা বলেন যেটা অত্যন্ত, তার মানে এই সত্যকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত আছেন? যত রকম মূল্য দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন তাহলে এটাই আপনার পথ। হয়েছে? এটা নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, তো মূল ব্যাপারটা হচ্ছে কিন্তু এটাই। আজকে আমরা এখানে শেষ করছি। চলুন।